চলে গেল। এদিকে আরিয়ান চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আরিয়ানের ঠোঁটের কোণে লিপস্টিকের দাগ দেখে বলতে লাগলো, আরিয়ান, কি রে আরিয়ান, তোর ঠোঁটের কোণে মেয়ে মানুষের লিপস্টিকের দাগ কেন? আর বলো না আম্মু, ওই মেয়েটা আমার উপর অনেক অত্যাচার শুরু করেছে। আজকে আমাকে কলেজের মাঠ থেকে তার বান্ধবীদের মাধ্যমে তুলে নিয়ে কলেজের পিছনে চলে গেছে। পরে ওইখানে আমাকে লিপ কিস করেছে। মেয়েটা তো সত্যি অনেক খারাপ। আচ্ছা, এক কাজ কর, কালকে না হয় আমাকে নিয়ে কলেজে যাবি, আমি মেয়েটাকে বকা দিয়ে দেবো নে। ঠিক আছে আম্মু, এখন তাহলে আমি রুমে যাই। আচ্ছা যা, তাহলে ফ্রেশ হয়ে নে রুমে গিয়ে। চলে গেল তার রুমে। এদিকে আনিকা বসে আছে সোফায়। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, আনিকা, কালকে রাতে আমি তোর আব্বুকে সব কিছু বলেছি। তোর আব্বু বলেছে যে ছেলে যদি ভালো হয় তাহলে বিয়ে দিতে কোনো আপত্তি নেই। তাহলে আজকেই চলো ওই ছেলের বাসায়। আমার পুরো কথা না শুনেই তুই কথা বলতেছিস কেন? আগে পুরো কথাটা শোন, এরপর না হয় কথা বলবি তুই। ঠিক আছে আম্মু, তুমি আগে পুরো কথাটা শেষ করো। তোর আব্বু কালকে লন্ডন যাবে অফিসের কাছে। লন্ডন থেকে এসে এরপর ওই ছেলের সাথে বিয়ে দিবে তোর। কতদিন পর আসবে আব্বু, ওইটা তো বলো আগে। তোর আব্বু 2 মাস পর লন্ডন থেকে ফিরবে, ফেরার পর তোকে বিয়ে দিবে। তার মানে আমাকে আরো 2টি মাস অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তোকে আরো 2টি মাস অপেক্ষা করতে হবে। আমি তোর আব্বুর উপর দিয়ে কোনো কথা বলবো না। ঠিক আছে, আমি 2 মাস অপেক্ষা করতে রাজি আছি, তবে 2 মাস যেন 2 মাসই হয়, এর বেশি যাতে না হয়, এটা মনে রাখবে। এখন আমি তাহলে রুমে যাই। আনিকা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে আরিয়ান বসে আছে। এমন সময় তার ছোট বোন এসে বলতে লাগলো, ভাইয়া আজকে বিকালে একটু ঘুরতে নিয়ে যাবে বাইরে? তুমি তো বলেছো যে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু নিয়ে যাও না আজকে, প্লিজ চলো না, চাই অনেক ফুচকা খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, আজকে তোকে নিয়ে যাব। এখন আমাকে একটু ঘুমাতে দে, বিকাল 5টায় ডেকে দিবি আমাকে। ঠিক আছে, বিকেল 5টায় ডেকে দেবে। এখন তাহলে তুমি একটু ঘুমাও। এই বলে আরিফা চলে গেল। এদিকে আরিয়ান ঘুমিয়ে গেল। বিকাল 5টা। আরিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আরিফাকে নিয়ে চলে গেল পার্কে। দুজন বসে আছে। এমন সময় আরিফা বলতে লাগলো, ভাইয়া ওই যে বাদামওয়ালা, তুমি আমাকে বাদাম কিনে দাও। এখন আবার বাদাম খাইতে মন চাইতেছে? আচ্ছা বস তুই, আমি নিয়ে আসতেছি। এই বলে আরিয়ান চলে গেল। এদিকে আনিকার বান্ধবী হিমু দূর থেকে আরিয়ান আর আরিফাকে দেখেছে, কিন্তু হিমু জানে না যে তারা ভাই বোন। এটা না জেনেই ফোন দিল আনিকাকে। একবার কল বাজতেই আনিকা ফোন রিসিভ করলো আর বলতে লাগলো, রে হিমু, হঠাৎ এই সময় ফোন দিলি? ফোন দিব না তো কি করব? এদিকে তো আরিয়ান অন্য একটা মেয়েকে নিয়ে পার্কে এসেছে। তুই তাড়াতাড়ি চলে আয় পার্কে। কি বলতেছিস তুই? এই কুত্তার বাচ্চা এত বড় সাহস আমাকে রেখে অন্য মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে গেছে? তুই একটু খেয়াল রাখ, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমি ওদের উপর নজর রাখতেছি। এ বলে হিমু ফোনটা কেটে দিল। এদিকে আরিয়ান বাদাম নিয়ে চলে আসলো আরিফার কাছে আর আরিফার হাতে বাদাম দিয়ে বলতে লাগলো, এই নে, তাড়াতাড়ি বাদাম খা, 6টা বেজে গেছে। আবার তো ফুচকা খাবি, তখন আরও সময় চলে যাবে। বাসায় যেতে যেতে রাত 8টা বাজবে হয়তো। চলো ভাইয়া, বাদাম খেতে খেতে না হয় ফুচকা দোকানের দিকে যাই, তাহলে আমরা 8টায় আগে বাসায় পৌঁছে যাব। ঠিক আছে চল। আরিয়ান আরিফাকে বাদামের খোসা ছাড়িয়ে দিতেছে আর আরিফা খাচ্ছে। প্রায় 10 মিনিট পর আনিকা চলে আসলো পার্কে। হিমুর কাছে যেতেই হিমু বলতে লাগলো, ওই দেখ, নীল ড্রেস পরা একটা মেয়ে বসে আছে চেয়ারে। ওই মেয়েটা আরিয়ানকে নিয়ে ঘুরতে এসেছে। চল আমার সাথে, আজকে ওর একটা বিচার করব। কুত্তার বাচ্চা আমাকে ঘুরতে না নিয়ে এসে সে অন্য মেয়ে নিয়ে এসেছে। তাকে তো এমন শিক্ষা দিব যাতে আর কোনোদিন অন্য মেয়ের দিকে চোখ তুলে না তাকায়। এ বলে আনিকা রাগে গজগজ করতে করতে চলে আসলো আরিফার কাছে। এদিকে আরিয়ান দোকানে গিয়েছিল আরিফার জন্য আইসক্রিম আনতে।
আইসক্রিম এনে আরিফার সামনে দাঁড়াতে দেখতে পেল আনিকা আরিফার গালে ঠাস করে চড় মেরেছে। এটা দেখে আরিয়ান বেশ রেগে গেল আর আনিকার সামনে সে ঠাস ঠাস করে আনিকার গালে চড় বসিয়ে দিল দুইটা। ঠাস ঠাস ঠাস। এই মেয়ে, তুই আরিফাকে চর মেরেছিস কেন? তাড়াতাড়ি উত্তর দে। এই মেয়েটা তোমার কে হয় যে তুমি ওর জন্য আমার গালে চর মেরেছো? এই মেয়েটা আমার কলিজা, এই মেয়েটা আমার ছোট বোন। তুই কোন সাহসে আমার ছোট বোনের গালে চর মেরেছিস এটা বল আগে। সরি আরিয়ান, আমি বুঝতে পারি নাই এটা যে তোমার ছোট বোন। আমি ভাবছিলাম এটা হয়তো তোমার গার্লফ্রেন্ড। ঠাস ঠাস, চলে যা আমার সামনে থেকে। তুই সিনিয়র হয়েছিস তো কি হয়েছে? ভাবছিস তোকে কিছু করতে পারবো না? আর কোনোদিন যদি আমার সামনে এসেছিস তুই, তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। আরিফা চল এখন বাসায় যাই। আজকে ফুচকা খেতে হবে না, কালকে তোকে আবার নিয়ে আসবো। ঠিক আছে ভাইয়া চলো। এ বলে আরিয়ান আরিফাকে নিয়ে চলে আসলো রাস্তায়। একটা রিকশায় উঠে পড়লো দুজন। আরিয়ান এখনো রেগে আছে। আরিয়ানকে দেখে আরিফা বলতে লাগলো, এসব ভাইয়া রাগ করো না, উনি হয়তো জানে না যে আমি তোমার ছোট বোন, তাই হয়তো আমাকে চড় মেরেছে। জানে না তো কি হয়েছে? জানা তো দরকার ছিল তার। কোনো কিছু না জেনে কাউকে কিছু করা অনেক বড় অপরাধ। সো সে অপরাধ করেছে, তাই আমি শাস্তি দিয়েছি। তাই বলে তুমি সিনিয়রকে এইভাবে চড় মারবে? অবশ্যই মারবো। উনি সিনিয়র হয়েছে তো কি হয়েছে? উনি তোর গালে চর মেরেছে, আমি ছেড়ে দিব নাকি? কথা বলতে বলতে আরিয়ান আর আরিফা চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আরিয়ানের আম্মু এসে দরজা খুলে দিল। দুজনকে দেখে বলতে লাগলো, কিরে, দুই ভাই বোনের ঘোরাঘুরি শেষ হয়েছে নাকি? ওনাকে? হ্যাঁ আম্মু, ঘোরাঘুরি শেষ হয়েছে। আবার কালকে যাব। আজকে ফুচকা পাই নাই তো, তাই চলে এসেছি তাড়াতাড়ি। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নিচে আয়। ঠিক আছে আম্মু, আসিতেছি। এ বলে আরিয়ান চলে গেল রুমে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে এসে সবার সাথে গল্প করতেছে। এদিকে আনিকা পার্কে বসে কান্না করতেছে। আনিকার কান্না দেখে হিমু আনিকাকে সান্ত্বনা দিতে লাগলো। প্লিজ আনিকা, আর কান্না করিস না। আমি নিজেও জানতাম না এটা যে আরিয়ানের ছোট বোন। আমি ভাবছিলাম এটা আরিয়ানের গার্লফ্রেন্ড। এখন কি হবে হিমু? আরিয়ান তো আমার উপর বেশ রেগে আছে। আমি কি করব এখন? এই 2 দিনে আমি আরিয়ানকে আমার জীবনের সাথে জড়িয়ে ফেলেছি। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, কোনো না কোনো ব্যবস্থা হবে। এখন তাহলে চল, বাসায় নামিয়ে দিয়ে আসি তোকে। হ্যাঁ চল। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে কালকে আরিয়ানদের বাসায় যাব। তাদের বাসায় গিয়ে আরিয়ানের ছোট বোনের পা জড়িয়ে ধরে মাফ চাইবো। কি বলতেছিস তুই এসব? তুই সিনিয়র হয়ে তুই কেন মাফ চাইবি পা জড়িয়ে ধরে? পা জড়িয়ে ধরে মাফ না চাইলে আমাকে হয়তো আরিয়ান মাফ করবে না। যেইভাবেই হোক আমি আরিয়ানের ছোট বোনের কাছে মাফ চাইবো। চল এখন বাসায় যাই। এই বলে আনিকা চলে গেল বাসায়। কলিং বেল দিতেই আনিকার আম্মু এসে দরজা খুলে দিল। আনিকার চোখে পানি এখনো টলমল করতেছে। এটা দেখে আনিকার আম্মু বলতে লাগলো, কি রে আনিকা, কি হয়েছে তোর? চোখে পানি কেন? কেউ কিছু বলেছে নাকি তোকে? না আম্মু, কেউ কিছু বলে নাই, এমনিতেই আমার চোখে পানি। আমি না তোর আম্মু লাগি। আমার কাছে কিছু লুকাস না, কি হয়েছে সত্যিটা বল। আনিকা তার আম্মুর কাছে পুরো ঘটনাটা খুলে বলল। পুরোটা খুলে বলার পর আনিকার আম্মু বেশ কিছুক্ষণ চিন্তা করে বলতে লাগলো, শোন, কালকে যখন আরিয়ান কলেজে চলে যাবে তখন তুই আরিয়ানদের বাসায় যাবি। ওইখানে গিয়ে আরিয়ানের ছোট বোনের কাছে মাপ চেয়ে নিবি। আরিয়ানের আম্মুর সাথে ভালো করে কথা বলে আসবি। ঠিক আছে আম্মু, তুমি যেটা বলবে সেটাই করব। এখন তাহলে আমি যাই। এ বলে আনিকা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। এদিকে আরিয়ানের চোখে ঘুম নেই। সে বারবার একই স্বপ্ন দেখতেছে। আনিকা তার ছোট বোনকে চর মেরেছে, এটা সে মানতে পারছে না। এসব চিন্তা করতে করতে আরিয়ান ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। আরিয়ান চলে গেল কলেজে। এদিকে আনিকা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলো আরিয়ানদের বাসায়। কলিং বেল দিতেই আরিয়ানের আম্মু এসে দরজা খুলে দিল। আনিকাকে দেখে বলতে লাগলো, কে মা তুমি, আর এখানে কি চাও? আমি কে এটা না হয় একটু পরে বলতেছি, তার আগে বলেন আরিয়ানের ছোট বোন বাসায় আছে কিনা।
হ্যাঁ হ্যাঁ, আরিফা তো বাসায় আছে। কেন, কি হয়েছে? তেমন কিছু হয় নাই। তার রুমটা কোনটা আমাকে যদি একটু দেখিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। ওই যে দোতলার ডান পাশের রুমটা হচ্ছে আরিফার রুম। আনিকা দৌড়ে চলে গেল রুমের সামনে, গিয়ে দেখে আরিফা বসে কম্পিউটারে গেম খেলতেছে। এটা দেখে আনিকা রুমের ভেতর প্রবেশ করলো। এদিক সেদিক না তাকিয়ে সোজা আনিকা আরিফার পা জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, প্লিজ আমাকে মাফ করে দাও। কালকে আমি ভুল করে তোমার গালে চড় মেরে ফেলেছি। আমি জানতাম না তুমি আরিয়ানের ছোট বোন। আরে কি করতেছেন আপনি? এসব আমি কিছু মনে করি না। আপনি আমার পা ছাড়েন। আমি সত্যি কিছু মনে করি না। মানুষের ভুল হতেই পারে। সত্যি কিছু মনে করো নাই তো? না, সত্যি কিছু মনে করিনি। আচ্ছা, আপনি কি আরিয়ান ভাইয়াকে পছন্দ করেন? হ্যাঁ, আমি তোমার ভাইয়াকে পছন্দ করি, কিন্তু তোমার ভাইয়া আমাকে হয়তো পছন্দ করে না। তবে এখন থেকে মনে হয় আর করবে না, কারণ আমি তোমাকে চড় মেরেছি, এটা সে মেনে নিতে পারছে না। আনিকা আরিফার পা জড়িয়ে ধরে এসব কথা বলতেছে। এমন সময় আরিফার রুমে প্রবেশ করলো আরিয়ানের আম্মু। এমন পরিস্থিতি দেখে আরিয়ানের আম্মু বলতে লাগলো, কি রে আরিফা, কি হয়েছে? আর এই মেয়েটাকে তো চিনলাম না। আম্মু, এটা হচ্ছে সেই মেয়ে। ভাইয়া সবসময় তোমার কাছে এই মেয়েটার নামে বিচার দেয়। ও আচ্ছা, তুমি সেই মেয়ে। দেখতে তো মাশাল্লাহ পরীর মতো, কিন্তু তুমি আমার ছেলের সাথে এমন করো কেন? আসলে আন্টি, আপনার ছেলে তো একটু ছোট, তাই তাকে একটা কথা বললে সে ঘাটতারামি করে। তাই আর কি আমি আরিয়ানের সাথে একটু খারাপ ব্যবহার করি। এতে যদি আমার অপরাধ হয় তাহলে আমাকে মাফ করবেন। না, এখানে তো তোমার কোনো অপরাধ দেখতেছি না। আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসতেছি। এই বলে আরিয়ানের আম্মু চলে গেল নিচে। এদিকে আরিফা আর আনিকা দুজনের মধ্যে বেশ ভাব জমে গেছে। দুজন কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আরিয়ানের আম্মু কফি নিয়ে আসলো। তিনজন বসে কফি খাচ্ছে আর কথা বলছে। এমন সময় আরিয়ানের আম্মু বলে উঠল, মা, তুমি যেহেতু আরিয়ানকে পছন্দ করো, সেহেতু তোমাদের দুজনের বিয়েটা না হয় তাড়াতাড়ি সেরে ফেলা যাক। আন্টি, এখন বিয়ে করব না। আমার আব্বু অফিসের কাজে লন্ডনে যাবে 2 মাসের জন্য। 2 মাস পর আমার আব্বু আসলে এরপর আমি আব্বুকে নিয়ে আপনাদের বাসায় আসব। তখন না হয় বিয়ের কথাবার্তা ফাইনাল করবেন। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। দুপুরে খাওয়া দাওয়া করে যাবে কিন্তু। না, আমি এক্ষুনি চলে যাব কলেজে। ওইখানে আপনার ছেলে আছে, তাকে না দেখলে আমার মন শান্ত হবে না। ঠিক আছে, যাও তাহলে। আনিকা চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর আনিকা চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে, এমন সময় দেখতে পেল হিমু এবং বাকি সবাই শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছে। তাদের দাঁড়িয়ে থাকতে দেখে আনিকা চলে আসলো তাদের কাছে আর বলতে লাগলো, কিরে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? কেউ কি কিছু বলেছে তোদের? আমরা একটা অন্যায় করেছি, তার জন্য প্রিন্সিপাল স্যার আমাদের শাস্তি দিয়েছে। বলেছে যে আজকে সারাদিন এখানে এভাবে দাঁড়িয়ে থাকার জন্য, না হলে আব্বু আম্মুর কাছে ফোন দিবে। দাঁড়া, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতেছি, দেখি উনি কি বলে। আর তোরা কি এমন অপরাধ করেছিস বলতো? আসলে আজকে কলেজে একটা নতুন মেয়ে ভর্তি হয়েছে, গ্রাম থেকে এসেছে, তাকে নিয়ে একটু মজা করছিলাম আর তার ড্রেস খুলে ড্রেসগুলো পরিয়ে দিয়েছিলাম। এরপর কে যেন প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিয়েছে, তাই প্রিন্সিপাল স্যার আমাদের দাঁড় করিয়ে রেখেছে। বেশ ভালো হয়েছে। আমি আর কখনো কাউকে ইফটিজিং করব না, আস্তে আস্তে ভালো হয়ে যাব। এই তোরা শুনেছিস আনিকার কথা? বানরকে কলা দিয়ে দিলে বানর বলে খাবে না, এটা হচ্ছে তার মতো। আনিকা, আমাদের সাথে ফাজলামো করিস না, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আমি সিরিয়াসলি বলতেছি, আমি আর কখনো এসব করব না। তোরা থাক এখানে, আমি ক্লাসে যাই। এ বলে আনিকা চলে গেল ক্লাসে। হঠাৎ আনিকাকে ক্লাসে দেখে সবাই বেশ অবাক হলো। ক্লাসের শিক্ষকও অবাক হলো আর বলতে লাগলো, কি ব্যাপার আনিকা, তুমি তো গত 2 বছর ধরে একদিনও ক্লাসে আসো না, হঠাৎ আসলে যে? ম্যাডাম, ক্লাসে এসেছি ক্লাস করার জন্য, আর এখন থেকে রেগুলার ক্লাস করব, মিস দিব না। ঠিক আছে, করো তাহলে। এই বলে শিক্ষক ক্লাস করাতে লাগলো। এদিকে আরিয়ান বসে আছে মোশরফের সাথে। এমন সময় মোশরফ বলে উঠল, কিরে আরিয়ান, আজকে কলেজে আনিকা আপুকে দেখলাম না, উনি কোথায় গেছে? আমি জানবো কিভাবে উনি কোথায় গেছে? তোর যদি এতই জানার দরকার
তাহলে তুই গিয়ে জিজ্ঞাসা করে দেখ তোর বান্ধবীদের কাছে। কি ব্যাপার, আনিকার নাম শুনে তুই এতটা রেগে গেলি কেন? আনিকার সাথে কোনো কিছু হয়েছে নাকি তোর? হ্যাঁ, গতকালকে আমি আমার বোনকে নিয়ে পার্কে ঘুরতে গেছিলাম। ওই সময় কে যেন খবর দিয়েছে আমি নাকি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে এসেছি। এটা শুনে আনিকা এসে আমার ছোট বোনের গালে চর মেরেছে। এটা আমি দেখে নিজের রাগ কন্ট্রোল করতে পারি নাই, ঠাস করে 6টা চর মেরে দিয়েছি। ও আচ্ছা, এর জন্যই তো আনিকা আপু আজকে কলেজে আসে নাই। না হলে তো আনিকা আপু কলেজে মিস দেওয়ার কোনো কথা না। দুজন কথা বলতে লাগলো। দেখতে দেখতে বেশ কয়েকটা ক্লাস শেষ করে দুজন বাহিরে চলে আসলো। দুজন এসে মোশাররফ তো বেশ অবাক, কারণ বাহিরে দাঁড়িয়ে আছে আনিকা আপু। আনিকাকে দেখে মোশাররফ বলতে লাগলো, কি রে আরিয়ান, ওই দেখ আনিকা আপু চলে এসেছে। আনিকা এসেছে তাতে আমার কি? তোকে আমি ক্যান্টিনে নিয়ে যাইতেছি, তুই আমার সাথে খাবার খাবি। আজকে যদি উঠে যাস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। এ বলে আরিয়ান মোশাররফকে নিয়ে চলে আসলো ক্যান্টিনে। দুজন বসে বসে পুরি আর সিঙ্গারা খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে চলে যেতে যাবে, এমন সময় পিছন থেকে আনিকা আরিয়ানকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, সরি আরিয়ান, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাদের বাসায় গিয়েছিলাম, ওইখানে গিয়ে তোমার বোনের কাছে মাফ চেয়েছি, তোমার আম্মুর কাছেও মাফ চেয়েছি। প্লিজ এবার তুমি আমাকে মাফ করে দাও। তুমি মাফ না করলে আমি নিজেকে অনেক বড় অপরাধী মনে করব। আরিয়ান বেশ কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো, ঠিক আছে, মাফ করে দিলাম আপনাকে, তবে পরবর্তীতে যেন এমনটা না হয় এটা খেয়াল রাখবেন। আর এখন আমাকে ছাড়েন, আমি বাসায় যাব। বাসায় যাওয়ার আগে আমাকে একটা লিপ কিস করে যাও গতকালকের মতো। আমি পারবো না, যার ইচ্ছা হয়েছে সে নিজে করে নিক, তাকে তো আমি বারণ করি নাই। আরিয়ানের মুখে এমন কথা শুনে আনিকা বেশ খুশি হলো। আরিয়ানকে নিয়ে চলে আসলো ক্যান্টিনের এক কোণে। আরিয়ানকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আনিকা আরিয়ানকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, চলো আজকে আমি তোমাদের বাসায় যাব। যেহেতু তোমার আম্মু আমাকে চিনে ফেলেছে, সো তোমার আম্মু কিছুই বলবে না। ঠিক আছে, চলেন তাহলে যাওয়া যাক। এ বলে আরিয়ান আনিকাকে নিয়ে চলে গেল তাদের বাসায়। বিকেল অবধি আড্ডা দিয়ে আনিকা চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই আনিকার আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, কি রে আনিকা, সবকিছু ঠিকঠাক আছে তো নাকি? না, হ্যাঁ আম্মু, সবকিছু ঠিকঠাক আছে। আরিয়ান এবং তার বোন আমাকে মাফ করে দিয়েছে। তাহলে তো ভালোই হয়েছে। যা, এখন ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার দিতেছি। না আম্মু, এখন কোনো খাবার খাবো না। আরিয়ানদের বাসা থেকে খাবার খেয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে রুমে যা, গিয়ে রেস্ট কর। আনিকা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই আনিকার। হঠাৎ ঘুম ভাঙলো ফোনের কলের শব্দে। ফোনটা রিসিভ করে কানে কাছে নিতেই ওপাশ থেকে হিমু বলে উঠল, কিরে এখনো ঘুমাচ্ছিস নাকি? হ্যাঁ ঘুমাচ্ছিলাম তো, কেন, কি হয়েছে? তেমন কিছু হয় নাই, আসলে আমরা ভেবেছিলাম আজকে একটু ঘুরতে যাব নদীর পাড়ে। তুই নাকি আসবি আমাদের সাথে? 15 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি 15 মিনিটের মধ্যে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমরা তোর জন্য অপেক্ষা করতেছি। রাখলাম এখন। এ বলে হিমু ফোনটা কেটে দিল। তার 30 মিনিট পর আনিকা চলে গেল হিমুদের কাছে। সবাইকে একসাথে নিয়ে চলে আসলো নদীর পাড়ে। আনিকা, তোকে একটা কথা বলা হয় নাই। আমাদের বান্ধবী মিমের বিয়ে ঠিক হয়েছে, তোকে বলেছে নাকি মিম? আমাকে তো কিছুই বলে নাই। কি রে মিম, তোর যে বিয়ে ঠিক হয়েছে তুই বলিস নাই কেন আমাকে? আমি কি জানতাম নাকি যে শিমু আপু তোমাকে কিছু বলে নাই? আমি তো ভাবছিলাম তোমাকে সব কিছু বলে দিয়েছে, তাই তো আমি কিছু বলি নাই। তা কত তারিখে বিয়ে ঠিক করা হয়েছে? এই তো সামনের মাসের 12 তারিখে বিয়ে ঠিক করা হয়েছে, আর মাত্র 15 দিন বাকি আছে। ও আচ্ছা, ঠিক আছে। তোর জন্য তো ভালো দেখে কয়েকটা গিফট কিনতে যেতে হবে। তুই আমাদের সবচাইতে বেস্ট বান্ধবী, তোকে ভালো কিছু না দিলে চলবে নাকি? আমাকে যদি তোরা কিছু নাও দিস তাহলেও আমার কোনো আপত্তি থাকবে না, এটা মনে রাখবি তোরা। এ সকল বিষয় নিয়ে আলোচনা করতেছে সবাই। এদিকে আরিয়ান বসে আছে তার রুমে। এমন সময় আরিফা আসলো আর বলতে লাগলো, ভাইয়া সকালে কি হয়েছে জানো? হ্যাঁ জানি আমি, আমাকে সব কিছু বলেছে আনিকা। আচ্ছা আনিকাকে তোর কেমন লাগে আর আম্মুর কেমন লাগে? আম্মু কি কিছু বলেছে? আমি সবার তো পছন্দ আছে, সো তুমি বিয়ে করে ফেলো তাহলে তো আর ভালো হয়।
আমি এখন বিয়ে করব না, আরও দেরি হবে বিয়ে করতে। নিজেকে এখনো সেটেল করতে পারি নাই, তাহলে বিয়ে করব কিভাবে? আমাদের তো আর কম টাকা পয়সা নেই যে তোমাকে কাজ করে খেতে হবে। তুমি না হয় আপুর অফিসে দেখাশোনা করবে। দুই ভাই বোন কথা বলতেছে, এমন সময় আরিয়ানের আম্মু এসে বলতে লাগলো, কি রে, তোরা দুই ভাই বোন গল্প করবি নাকি ঘুমাবি? যা রুমে যা, রাত হয়েছে। আরিয়ান চলে গেল। পরের দিন সকাল 10টা। আরিয়ান চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে, এমন সময় পিছন থেকে আনিকা বলে উঠল, এই যে স্ট্রবেরি, এইদিকে আয়। ওইদিকে কোথায় যেতেছিস? ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে, এখন আমি যাই, পরে কথা হবে। এদিকে আরিয়ান আনিকাকে পাত্তা দিল না। এটা দেখে হিমু বলতে লাগলো, কি আনিকা, তোর পিচ্ছি তো তোকে পাত্তা দিল না, সোজা চলে গেল ক্লাসে। তুই কিছু করবি না নাকি? এখন কিছু করব না, কয়েকটা ক্লাস শেষ করে আসি, তারপর দেখি পিচ্ছি বাহিরে বের হয় কিনা। যদি বাহিরে বের হয় এরপর তাকে ধরবো। ঠিক আছে, চল তাহলে ক্লাসে। এ বলে হিমু আনিকাকে নিয়ে চলে গেল ক্লাসরুমে। বেশ কয়েকটা ক্লাস করে আনিকা আর হিমু চলে আসলো ক্যান্টিনে। এসে দেখে আরিয়ান বসে আছে, সাথে মোশরফ। যাক, এখন তাহলে পেয়ে গেলাম তোকে। আর ওই সময় তুই চলে গেলি কেন? তোকে যে ডাক দিলাম। চলে যাব না তো কি করব, ওই সময় ক্লাসের সময় হয়ে গেছিল, তাই তো চলে গেছি। আর আমি তো আপনার মতো ফাঁকিবাজি না যে ক্লাস মিস করে বাহিরে বসে আড্ডা দিব। ওরে আমার পড়ালেখা পিচ্ছি ছেলেটা রে, পড়ালেখা করে গরু ছাগল কিনে ফেলেছে। চল, তোকে নিয়ে ঘুরতে যাব এখন। বলে আনিকা আরিয়ানের হাত ধরে নিয়ে যেতে লাগলো বাইরে। এদিকে হিমু মোশারফের দিকে তাকিয়ে আছে। এটা দেখে মোশারফের গলা শুকিয়ে গেল আর বলতে লাগলো, আপু, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কিছু করেছি? তুই তো কিছু করিস নাই, কিন্তু একটা কথা, তুই কি এই কলেজে কারোর সাথে রিলেশন করিস? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমি এইসব খারাপ কাজ করি না। যে আমাকে পছন্দ করবে সে সোজা আমার পরিবারকে জানাবে। পরিবার থেকে আমাদের বিয়ে দিলে বিয়ে করব, আর না দিলে বিয়ে করব না। ও আচ্ছা, এই কথা। চল, আমি তোকে বিয়ে করব। মানে আপনি কি বলতেছেন? আমাকে বিয়ে করবেন কেন? আমি আপনাকে বিয়ে করব না। আপনিও সেই আনিকা আপুর মতোই হিটলার। এখন যদি আমাকে বিয়ে না করিস তাহলে তোর এমন হাল করব আরিয়ানের মতো। না প্লিজ, আমার সাথে এমন করবেন না। আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার সাথে এমন করতেছেন? তুই আমার কোনো ক্ষতি করিস নাই, তুই আমার মন কেড়ে নিয়েছিস। এখন যদি তুই আমার সাথে তোর বাসায় না যাস তাহলে বুঝতেই পারছিস কি হতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি। চলেন তবে, আমার আম্মু কিন্তু অনেক রাগী, বুঝে শুনে কথা বলবেন। ঠিক আছে, চল আগে, এরপর না হয় বুঝে শুনে কথা বলা যাবে। মোশারফ হিমুকে নিয়ে চলে গেল তার বাসায়। কলিং বেল দিতে মোশারফের আম্মু এসে দরজা খুলে দিল। মোশারফের সাথে হিমুকে দেখে বলতে লাগলো, হিমু, কি রে মোশারফ, এই মেয়েটা কে? আসলে আম্মু, এই মেয়েটা হচ্ছে... আন্টি, আমি বলছি, আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড। আপনার ছেলেকে আমি পছন্দ করি, আপনার ছেলেকে বিয়ে করতে চাই। কথা শুনে মোশারফের আম্মু যেন 7 আসমান থেকে পড়ল। হিমুর শরীরে ছেলেদের পোশাক। এর দেখে মোশারফের আম্মু বলতে লাগলো, মোশারফ, তোর কিভাবে এই মেয়েটাকে পছন্দ হলো বলতো? বাংলাদেশে কি আর কোনো মেয়ে ছিল না নাকি? এই মেয়ে তো পুরো ছেলেদের ড্রেস আপ পরে থাকি সারাদিন। হয়তো প্লিজ এমন করবেন না, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে থাকব। ঠিক আছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 1 মাস পর তোদের বিয়ে দিয়ে দেব। ঠিক আছে, আমি 1 মাসে পুরোপুরি ঠিক হয়ে যাব। মোশারফ, আমি তাহলে এখন বাসায় চলে যাই। চলেন, আপনাকে একটা রিকশায় উঠিয়ে দিয়ে আসি। আপনাকে তো আবার যাইতে হবে। চলো। মোশারফ হিমুকে নিয়ে চলে আসলো রাস্তায়। একটা রিকশায় উঠিয়ে দিয়ে মোশারফ আবার চলে আসলো বাসায়। সোফায় বসে আছে মোশারফ। এমন সময় তার আম্মু বলতে লাগলো, আসলে আম্মু, তুমি তো বুঝোই ঢাকা শহর কেমন, তাই সেও ছেলেদের ড্রেস আপ পরে। তবে চিন্তা নেই, তুমি যেহেতু 1 মাস সময় দিয়েছো, 1 মাসে আশা করি পাল্টে যাবে। ঠিক আছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 1 মাস পর তোদের বিয়ে দিয়ে দেব। ঠিক আছে আম্মু, তখন না হয় দিয়ে দিও। এখন আমি রুমে যাই। এই বলে মোশারফ চলে গেল তার রুমে। এদিকে আনিকা
আরিয়ানকে নিয়ে চলে এসেছে ব্রিজে। দুজন বসে কফি খাচ্ছে। এমন সময় আনিকা বলে উঠল, আরিয়ান, আমি ভালো হয়ে যেতে চাই। তুমি কি আমাকে ভালো করতে সাহায্য করবে? তুমি নিজ থেকে যদি ভালো না হও তাহলে অন্য কেউ কখনো তোমাকে ভালো করতে পারবে না, এটা মাথায় রাখবে। সো কাল থেকে সাধারণভাবে চলাচল করবে। কলেজে আর কাউকে কিছু বলবে না, তারা যা খুশি তা করুক। ঠিক আছে, তুমি যেটা বলবে আমি সেটাই করব। চলো এখন তাহলে আমরা বাসায় যাই। এ বলে আনিকা আর আরিয়ান চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আরিফা এসে দরজা খুলে দিল। আরিয়ানকে দেখে বলতে লাগলো, ভাইয়া আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? কোথাও ঘুরতে গিয়েছিলে নাকি? হ্যাঁ, ঘুরতে গিয়েছিলাম, তবে আনিকা পাল্টে যাবে কয়েকদিনের মধ্যে। কেন পাল্টে যাবে কেন? সাধারণ মেয়ে হয়ে যাবে আনিকা, আর কাউকে কখনো বকাঝকা করবে না, কাউকে কিছু বলবেও না। তাহলে তো ভালোই হলো। তবে ভাইয়া ভাবি আমাকে চড় মেরে আমার একটা দাঁত নড়িয়ে ফেলেছে। যাক, তোর কথা শুনে একটু খুশি হলাম। অবশেষে কিনা তোর একটা দাঁত নড়ে উঠলো। আম্মু দেখো ভাইয়া মজা করতেছে আমাকে নিয়ে। কি রে আরিয়ান, তুই মজা করতেছিস কেন আরিফাকে নিয়ে? মজা করব না তো কি করব আম্মু? এতদিন তো শুনি নাই যে কেউ চর মারলে দাঁত নড়ে। আজকে শুনলাম যে চর মেরেছে আর দাঁত নড়ে গেছে। হা হা হা। এ বলে আরিয়ান চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় আনিকার ফোন এলো। আরিয়ান কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আনিকা বলতে লাগলো, কি করো? এই তো বসে আছি। তুমি কি? আমিও বসে আছি। আরিয়ান আনিকার সাথে কথা বলতে লাগলো। বেশ কিছু সময় কথা বলে আরিয়ান ফোনটা কেটে দিল। ফোনটা কাটার পর আরিয়ান চলে গেল নিচে। গিয়ে দেখে তার আম্মু বসে আছে। আরিয়ানকে দেখে তার আম্মু বলতে লাগলো, আরিয়ান, তুই তো এখন বেশি কলেজে যাস না, আর গেলেও ক্লাস মনে হয় ঠিক মতো করিস না। এক কাজ কর, তুই কয়েকদিনের জন্য আমার অফিসে একটু বস। আমার শরীরটা তেমন ভালো নেই। ঠিক আছে আব্বু, আমি কাল থেকে অফিসে যাব, তোমার যেতে হবে না। আব্বু, ম্যানেজার আঙ্কেল কোথায়? উনি তো দেখাশোনা করতে পারে। ঠিক। আরিয়ান তার আব্বুর সাথে বসে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে আরিয়ান রাতের খাওয়া শেষ করে তার রুমে গেল। বিছানায় বসে আছে। এমন সময় আরিফা চলে আসলো তার রুমে। এসে বলতে লাগলো, ভাইয়া এই জামাটা কিনে দিবি আমাকে? ঠিক আছে, কিনে দিব নে। কালকে না হয় মার্কেটে গিয়ে তোকে এই জামাটা কিনে দিব। এই জামাটা শুধু একটাই আছে, আমি একটু আগে কথা বলেছিলাম। এখন যদি অর্ডার দিয়ে রাখি তাহলে কালকে গিয়ে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তুই ওদের নাম্বার দিয়ে আমি কথা বলতেছি, কথা বলে অর্ডারটা দিয়ে রাখি। এটা হচ্ছে তাদের নাম্বার। এখন তাহলে আমি গেলাম। এ বলে আরিফা চলে গেল তার রুমে। এদিকে আরিয়ান কথা শেষ করে টেস্টটা কনফার্ম করে দিল যাতে কালকে গিয়ে নিয়ে আসতে পারে। আরিয়ান ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। আরিয়ান বসে আছে অফিসে। এমন সময় একজন কর্মচারী এসে বলতে লাগলো, স্যার, আপনার আব্বুকে কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম, ওনার হয়তো মনে নাই। আপনাকে আবার বলতেছি, আমাদের এই অফিসে একজন লোক কাজ করে। সে কয়েকদিন আগে কাজ করতে গিয়ে তার ডান হাত অর্ধেকটা হারিয়ে ফেলেছে। এখন সে হাসপাতালে ভর্তি। স্যারকে বলেছিলাম ওনাকে কিছু সাহায্য করতে। স্যার 1 লক্ষ টাকা দিয়েছিল, এরপরে আর কিছু বলে নাই। আচ্ছা, আপনি যান, আমি আব্বুর সাথে কথা বলতেছি এখনই। কথা বলা শেষ করে আপনাকে আবার ডাক দিব। ঠিক আছে, এখন তাহলে আমি যাই স্যার। কর্মচারী চলে গেল। এদিকে আরিয়ান পকেট থেকে ফোনটা বের করে তার আব্বুকে ফোন দিল। কয়েকবার রিং হতেই তার আব্বু ফোনটা রিসিভ করলো। কি হয়েছে আরিয়ান, আবার ফোন দিলি যে? আব্বু, কয়েকদিন আগে যে আমাদের অফিসে একজন লোকের হাত হারিয়ে ফেলেছে, ওইটার জন্য তুমি নাকি বলেছো টাকা দিবে। আবার ফোন দিলি যে? হ্যাঁ বলেছিলাম, আমার মনে ছিল না। টাকাটা দিয়ে আসতে। ডয়ারের ভিতরে দেখ 5 লক্ষ টাকা আছে, ওই টাকাটা দিয়ে দে তাদেরকে। ঠিক আছে আব্বু, এখন তাহলে রাখলাম, পরে আবার ফোন দিব। এ বলে আরিয়ান ফোনটা রেখে দিল। ডয়ার থেকে টাকাগুলো বের করে নিয়ে চলে আসলো ওই লোকটার কাছে। তার হাতে টাকাগুলো বুঝিয়ে দিয়ে বলতে লাগলো, এই টাকাগুলো তাকে দিবেন। এই টাকাগুলো দিয়ে সে কিছু একটা করতে পারবে, সামান্য দোকান হলেও দিতে পারবে। জি স্যার। স্যার,
আপনার আব্বুর মতো মানুষ হয় না, উনি আমাদের বিপদে আপদে সবসময় পাশে ছিল। আমরা দিনরাত পরিশ্রম করে ওনার এই অফিসটা আরো বড় করে তুলবো। সবাই কি বলো? হ্যাঁ, তুমি যা বলছো ঠিক বলছো। আমরা সবাই দিনরাত পরিশ্রম করে এই অফিসটা আরো বড় করে তুলবো ইনশাল্লাহ। সবাই আবারও কাজে মনোযোগ দিল। এদিকে আরিয়ান চলে আসলো তার কেবিনে, বসে বসে কাজগুলো দেখতে লাগলো। এমন সময় আরিয়ানের ফোনটা আবার বেজে উঠলো। তাকিয়ে দেখে তার আব্বু ফোন দিয়েছে। কলটা রিসিভ করে ওপাশ থেকে আরিয়ানের আব্বু বলতে লাগলো, আরিয়ান, কয়েকজন ক্লায়েন্ট আসতেছে, ওদের মালগুলো শুধু গাড়িতে তুলে দিবি, ওরা টাকা পাঠিয়ে দিয়েছে। 20x20 এই মালটা শুধু দিবি। ঠিক আছে আব্বু, আমি মালগুলো রেডি করতেছি। আর কত হাজার মাল যাবে একটু বলে দাও, আমি ওই অনুযায়ী রেডি করে রাখতেছি। 35,000 মাল যাবে, আর মালগুলো রেডি করা আছে, শুধু তাদেরকে দেখিয়ে দিবি, ওরা নিজ দায়িত্বে তাদের গাড়িতে তুলে নেবে মালগুলো। আরিয়ানের কথা শেষ হতেই ক্লায়েন্টরা চলে এসেছে। তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে আরিয়ান মালগুলো বুঝিয়ে দিল। আরিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে মালগুলো ঠিকঠাক যাচ্ছে কিনা। বেশ কিছুক্ষণের মধ্যে সকল মালপত্র চলে গেল। আরিয়ান মালগুলো লিস্ট দিয়ে দিল। লিস্ট দিয়ে দিতেই ওরা চলে গেল। বিকেলে আরিয়ান অফিসে বসে আছে। এমন সময় আনিকা ফোন দিল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আনিকা বলতে লাগলো, আরিয়ান, তুমি কোথায় আছো? আজকে কলেজে আসলে না যে? আমি কয়েকদিন আব্বুর অফিসে কাজ করব। আব্বুর শরীরটা ভালো না, এর জন্য আর কি আমি অফিসে এসেছি। তোমাদের অফিসের নাম বলো, আমি এখনই আসতেছি তোমাদের অফিসে। আরিয়ান গ্রুপ অফ কোম্পানি, উত্তরা 3 নম্বর সেক্টর। আনিকা আরিয়ানের সাথে কথা বলতে বলতে একটা রিক্সা নিয়ে চলে আসলো আরিয়ানদের অফিসে। ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় দারোয়ান বলতে লাগলো, ম্যাডাম, আপনার পরিচয় দেন। পরিচয় ছাড়া অফিসের ভিতরে প্রবেশ করা নিষেধ। আমি আরিয়ান চৌধুরীর হবু বউ। একটু ওয়েট করেন, আমি আরিয়ান স্যারকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছি। আরিয়ান স্যার অনুমতি দিলে তাহলে আমি আপনাকে ভিতরে ঢুকতে দিব। ঠিক আছে, আপনি ফোন দেন। ওনাকে আমার কেবিনে পাঠিয়ে দেন, উনি আমার হবু বউ। ঠিক আছে স্যার, আমি পাঠিয়ে দিতেছি। দারোয়ান আরিয়ানকে ফোন দিল। বেশ কিছুক্ষণ পর আরিয়ান ফোনটা রিসিভ করে বলতে লাগলো। এ বলে দারোয়ান আনিকাকে ভিতরে ঢুকিয়ে দিল। আনিকা সোজা চলে আসলো আরিয়ানের কেবিনে। এসে দেখে আরিয়ান বসে বসে কাজ করতেছে। আরিয়ানের সামনে চেয়ারে বসে পড়ল আনিকা আর বলতে লাগলো, আরিয়ান, আমাদের বিয়ে হবে কবে? তোমার আব্বু যেদিন আসবে ওই দিন না হয় আমাদের বিয়ে হবে। আর তো 1.5 মাস সময় আছে তোমার আব্বু আসতে। হ্যাঁ, আর 1.5 মাস সময় আছে। আমার একা থাকতে ভালো লাগে না। প্লিজ তুমি কিছু একটা করো। এদিকে আসো। তুমি যেহেতু আমার সিনিয়র, আমি না হয় একটু আদর করে দিই আমার স্ট্রবেরি ঠোঁট দিয়ে। এ বলে আরিয়ান চেয়ার থেকে উঠে চলে গেল আনিকার সামনে। আস্তে আস্তে করে আরিয়ান তার ঠোঁট জোড়া আনিকার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর আনিকা আরিয়ানকে আরো অনেক কাছে নিয়ে আসলো। আনিকা পুরো পাগল হয়ে গেছে। আরিয়ানের ঠোঁট জোড়া এমনভাবে চুষে খাচ্ছে যেন মনে হচ্ছে কোনোদিন ঠোঁট খায় নাই। বেশ কিছুক্ষণ পর আনিকা আরিয়ানকে ছেড়ে দিয়ে আরিয়ানের চোখের দিকে তাকালো আর বলতে লাগলো, আরিয়ান, আমি তোমার বুকে একটু মাথা রাখতে চাই। দিবে তোমার বুকে মাথা রাখতে? হ্যাঁ দিব, কাছে আসো। এ বলে আরিয়ান চেয়ারে বসে পড়লো। এদিকে আনিকা আরিয়ানের বুকে মাথা রেখে বসে আছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। আরিয়ান আর আনিকা চলে আসলো নিচে। একটা রিক্সা নিয়ে সোজা চলে গেল বাসায়। কলিং বেল দিতেই আরিয়ানের আম্মু এসে দরজা খুলে দিল। সাথে আনিকাকে দেখে বেশি খুশি হলো আর বলতে লাগলো, ভালো হয়েছে আনিকাকে নিয়ে আসলি। আমি ভাবছিলাম তোকে ফোন দিয়ে বলবো যে আনিকাকে নিয়ে আসার জন্য। ভিতরে আসো মা। আরিয়ান এবং আনিকা চলে গেল বাড়ির ভিতরে। বেশ কিছুক্ষণ সবাই গল্প করার পর রাতে খাওয়া দাওয়া করে চলে গেল যার যার রুমে। এদিকে আনিকা চলে আসলো আরিয়ানের রুমে। এসে দেখে আরিয়ান বিছানায় শুয়ে আছে। দরজাটা লাগিয়ে দেয়। আরিয়ানের বুকের উপর এসে শুয়ে পড়ল। এটা দেখে আরিয়ান বলতে লাগলো, আনিকা, বিয়ের আগে তুমি এভাবে আমার রুমে এসে শুয়ে পড়েছো, এখন যদি আমি তোমাকে কিছু করে ফেলি তখন কি হবে? যা করলে তুমিই তো করবে।
অন্য কেউ তো আর করবে না, তাই না? তো তুমি যা খুশি করতে পারো, তোমাকে কিচ্ছু বলবো না। বলে আরিয়ান আনিকাকে জড়িয়ে ধরল। আনিকার কপালে চুমু দিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আরিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল আরিয়ান। এদিকে আনিকা এখনো ঘুমাচ্ছে। হঠাৎ আনিকার ঘুম ভেঙে গেল। আশেপাশে তাকিয়ে দেখে আরিয়ান নেই। ঘড়ির দিকে তাকাতে দেখতে পেল সকাল 10:42 বাজে। এটা দেখে আনিকা বলতে লাগলো, হায় আল্লাহ, আমি আজকে এতক্ষণ ঘুমিয়েছি আর আরিয়ান কোথায়? এসব ভাবতে ভাবতে আনিকা চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে গেল নিচে। আনিকাকে দেখে আরিফা বলতে লাগলো, কি ব্যাপার ভাবে, বিয়ের আগে এতই ঘুমাও, যদি তাহলে বিয়ের পর তো আরো বেশি ঘুমাবে। আরে না আরিফা, আসলে কালকে রাতে ঘুমিয়েছি 3টার দিকে, এর জন্য আর কি একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। ও আচ্ছা, চলো খাবার খেয়ে নেবে। এই বলে সবাই চলে গেল খাবার টেবিলে। খাবার খাচ্ছে এমন সময় আনিকা বলে উঠল, আচ্ছা আম্মু, আরিয়ান কোথায়? আরিয়ান তো অফিসে চলে গেছে, বিকেলের দিকে আসবে বলেছে। তোমাদের দুজনকে বাসায় থাকতে বলে গিয়েছে। আচ্ছা। সবাই খাওয়া দাওয়া করে গল্পগুজব করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর আনিকা আরিফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরিফা চলো আমাদের বাসা থেকে ঘুরে আসি, সারাদিন তো বাসায় বসে থাকো, আমাদের বাসায় চলো। চলো যাই তাহলে। আনিকা আরিফাকে নিয়ে চলে গেল আনিকাদের বাসায়। কলিং বেল দিতেই আনিকার আম্মু এসে দরজা খুলে দিল। দুজনকে দেখে খুশি হয়ে বলতে লাগলো, বেশ ভালো হয়েছে তোমরা দুজন চলে এসেছো। আমি ভেবেছিলাম তোমাদের ফোন দিব এখন আসার জন্য। বাসাটা ফাঁকা ফাঁকা লাগে, আনিকা না থাকলে ভিতরে এসে বসো। আনিকা আর আরিফা চলে গেল ভিতরে। বেশ কিছুক্ষণ পর আনিকা আরিফার জন্য খাবার নিয়ে আসলো। খাওয়া দাওয়া করে বসে আছে আনিকা। এমন সময় আরিফার ফোনটা বেজে উঠল। তাকে দেখে তার ভাইয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে আরিয়ান বলতে লাগলো, কিরে আরিফা, আনিকা ফোন ধরতেছে না কেন? আমি তো আনিকা ভাবিদের বাসায় এসেছি, ওনার ফোন হয়তো ওনার রুমে, তাই শুনতে পাইনি। কেন, কি হয়েছে? তোরা দুইজন এখন চলে আয়, অফিসের সামনে তোদেরকে নিয়ে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব। ঠিক আছে ভাই, আমরা এখনই আসতেছি। এ বলে আরিফা ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর আরিফা আর আনিকা চলে আসলো অফিসের সামনে। এসে দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে একটা গাড়ি নিয়ে। দুজনকে গাড়িতে ওঠার জন্য ইশারা করলো। আরিয়ান বসে আছে ড্রাইভিং সিটে। বেশ কিছুক্ষণ পর আরিয়ানরা চলে আসলো সেই সুন্দর জায়গায়। দুজন গাড়ি থেকে নামতেই বলে উঠলো, ও ভাইয়া, জায়গাটা তো অনেক সুন্দর, তুমি আমাকে আগে নিয়ে আসোনি কেন? আমি নিজেই চিনতাম না, পরে আমার বন্ধু খবর দিয়েছে যে এই জায়গাটা অনেক সুন্দর, লোকেশন দিয়ে দিছে, তাই তো আমি চলে এসেছি। যাক, ভালোই হলো, কিছুক্ষণ ঘোরাঘুরি করা যাবে। এ বলে আরিয়ান দুজনকে নিয়ে ঘুরতে লাগলো। সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আরিয়ানের আম্মু এসে দরজা খুলে দিল। তাদের দেখে বলতে লাগলো, তোরা চলে এসেছিস, ভালোই হলো। যা ফ্রেশ হয়ে আয়, তোদের জন্য আজকে তোদের প্রিয় খাবার রান্না করেছি। আরিয়ান এবং বাকি সবাই খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্প করতে লাগলো। রাত প্রায় 2টা। এমন সময় আরিয়ানদের বাসায় কলিং বেল বেজে উঠল। এত রাতে কলিং বেল বাজতে দেখে আরিয়ানের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার, এত রাতে আবার কে এসেছে? আরিয়ান, যা তো গিয়ে দরজা খুলে দে, দেখ কে এসেছে। আম্মু যাইতেছি। আরিয়ান চলে গেল দরজা খুলতে। দরজা খোলার সাথে সাথেই দেখতে পেল আনিকার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। তাদের দেখে আরিয়ান সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আপনারা এত রাতে এখানে? হ্যাঁ আরিয়ান, আমি একটু আগেই এসেছি। আনিকার কথা জিজ্ঞেস করতেই তোমাদের বাসার কথা বলবো, তাই চলে আসলাম এত রাতে। আনিকার আব্বু আম্মু চলে আসলো ভিতরে। সবার সাথে বসে গল্প করতেছে। এমন সময় আনিকার আব্বু বলতে লাগলো, বেআই সাহেব, আনিকা আর আরিয়ানের বিয়েটা কালকেই দিয়ে দেই, কি বলেন আপনি? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আপনি আরও কয়েকদিন পর আসবেন। কয়েকদিন পর আসবে, তখন বিয়েটা দিব, কিন্তু এখন চলে এসেছেন, ভাবতেছি কালকে বিয়েটা দিয়ে দিব। কোনো অনুষ্ঠান ছাড়াই বিয়ে দিয়ে দিবে আমার মেয়ের? অনুষ্ঠানে অযথা বাড়তি খরচ, আর চাইতেই ওই টাকা আমি আমার মেয়েকে
দিয়ে দিব, আমার মেয়ে বসে বসে খাবে, তবুও ভালো হবে। সবাই কথা বলতে লাগলো। ভোর 4টা। আরিয়ান আর আনিকা চলে গেল রুমে। দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টায় ঘুম ভাঙলো তাদের। ঘুম ভাঙতেই আনিকা বলতে লাগলো, আরিয়ান ফ্রেশ হয়ে আসো, খাওয়া দাওয়া করে এরপর না হয় আমরা আমাদের বিয়ের জন্য হালকা পাতলা কেনাকাটা করব। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে আরিয়ান চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে আরিয়ান আনিকা আর আরিফাকে নিয়ে চলে গেল মার্কেটে। হালকা পাতলা বিয়ের কেনাকাটা করে চলে আসলো বাসায়। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে সবাই, এমন সময় কলিং বেল বেজে উঠল। আরিয়ানের আম্মু গিয়ে দরজা খুলতে দেখতে পেল আরিয়ানের আব্বু কাজী সাহেব নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের দেখে ভিতরে আসতে বলল। কাজী সাহেব সোফায় বসে সকাল কিছু লিখতেছে। এমন সময় বলতে লাগলো, ছেলের বয়স তো খুবই কম, আপনারা এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতেছেন? দেখুন কাজী সাহেব, বিয়ে দিয়ে দিতেছি তাড়াতাড়ি কারণ আমরা আমাদের ছেলে মেয়ের বাচ্চা কাচ্চার মুখ দেখতে চাই তাড়াতাড়ি, এই জন্য। ওহ ভালো। কাজী সাহেব সকল কিছু লেখা শেষ করে তাদের বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। রাত প্রায় 12টা। আরিয়ান আর আনিকা চলে আসলো রুমে। আনিকা কোণে সাজে বসে আছে। এমন সময় আনিকা বলতে লাগলো, এখন কি শুধু আমাকে দেখেই যাবে নাকি একটু আদর করবে? এই তো আর 5 থেকে 10 মিনিট পর আদর করব, এর আগে তোমাকে একটু উত্তেজিত করে নেই। এ বলে আরিয়ান আনিকার ঠোঁটজোড়া তার দখলে নিয়ে নিল। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর আরিয়ান আস্তে আস্তে তার আনিকার পেটের দিকে আসতে লাগলো। বেশ কয়েক জায়গায় কিস করতে আনিকা কেঁপে উঠল। থাক, আর কিছু বললাম না, আমার নিজের মনের ভিতর কেমন যেন অনুভব হচ্ছে। আজকের গল্প এখানেই শেষ করলাম। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি আশিক আছি তোমাদের সাথে নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে। আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।